দেখেন ডাকসুর হিসাবটা হচ্ছে কি, ধরো বাংলাদেশের নিউক্লিয়াস যদি তুমি বলো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, এখানে ভিপিজিএস মানে কি, টোটাল বাংলাদেশটাকে লিড দেওয়ার মতো একটি পরিস্থিতি। ধরো এর আগের ভিপির দিকে যদি আমরা তাকাই, ভিপি নুরুল হক নূর, ধরো একটা সংগঠন করার পর সংগঠনগুলো যেটা হয়, মানুষের কিন্তু অনেকেরই চোখ তার দিক থেকে ফিরে যায়। সংগঠনের কাছে আলাদা আলাদা মানুষের চাহিদা থাকে। তো ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশে তো ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনের অভাব নাই। সেখানে সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এরপরে আছে বাংলাদেশ জামাত ইসলামী, এরপরে যদি তুমি অন্যান্য সংগঠনের কথা বাদই দাও, ধরো এই দুইটা সংগঠনের বিকল্প আসতে বাংলাদেশে আরও 10 থেকে 20 বছর সময় লাগবে। তো সেই জায়গায় ধরো ভিপি নূর এই সংগঠন, হ্যাঁ সংগঠনগুলো অবশ্যই নেতৃত্ব বের হয়, তবে ভিপি নূর কিন্তু মানুষের কাছে হিরো। সে সংগঠন করুক আর যাই করুক। ঠিক একইভাবে ডাকসুতে সাদিক কায়েম দাঁড়ানোটা একটা আমি রিস্ক মনে করি। কী কারণে, ধরো সার্জিস, হাসনাত বা নাহিদদের কথা যদি আমি বলি, একইভাবে যদি আমি সাদিক কায়েমকে যদি কাউন্ট করি, সাদিক কায়েম কিন্তু তাদের লেভেলের। ডাকসুর ভিপি পদে যদি সাদিক কায়েম হারে কোনোভাবে, তাহলে তার কেরিয়ার শেষ। নাম্বার ওয়ান। আবিদ খুবই তুখোর বক্তা এবং তার স্মার্টনেস, তার গেস্টার, পশ্চার সব কিছু মিলে যে একজন লিডার যেমন হওয়া উচিত, আবিদের মধ্যে সেটা আছে। তো সেই জায়গা থেকে সাদিক কায়েমের যে লেভেল ছিল, সেই লেভেল থেকে নেমে এসে আবিদের সাথে ফাইট করা ডাকসুর ভিপি হিসেবে, সেটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ কাজের মধ্য দিয়ে যেতে হচ্ছে এই সাদিক কায়েমকে। সে যে জনপ্রিয়তা, ডাকসু নির্বাচন হেরে গেলেই সে শেষ, তার ক্যারিয়ার শেষ। নাম্বার থ্রি, এখানে এস এম ফরহাদ কিংবা আমরা যদি হামিমের কথা বলি, তাহলে ফরহাদ হচ্ছে তারও একটা জনপ্রিয়তার জায়গা আছে। সে যদি হারে তাহলে কিন্তু আলটিমেট একটা আমূল পরাজয়, তার জীবনের এই এত দূর আসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে নেতৃত্ব দেয়া এবং ডাকসুতে সে হেরে যাওয়া, সব মিলে কিন্তু। আবার হামিম কিন্তু শুধুমাত্র একটা বড় অঙ্গ সংগঠনের যে ছাত্র সংগঠন তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপামর শিক্ষার্থীর কিন্তু একটা ভালোবাসা হামিমের প্রতি আছে, কারণ দীর্ঘদিন হামিম শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছে। এটি তার জন্য একটা অনেক পজিটিভ বিষয়, কারণ শিক্ষার্থীরা রাজনীতি বোঝে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কি, যে দল ক্ষমতায় থাকে বাই ডিফল্ট ওই দলের প্রোগ্রামে যেতে হয়, মিছিল করতে হয়, গণরুম কালচার মেনটেন করতে হয়, সব মিলে তাকে বাধ্য। যেমন গুপ্ত শিবির বলা হচ্ছে এখন, গুপ্ত ছাত্রলীগ, যারা পরাজয় বরণ করে, বিজয়ীরা সবসময় ইতিহাস লেখে এবং বিজয়ীরাই সব কিছু নিয়ন্ত্রণ করে। যেহেতু বিজয়ীদের হাতে সব লেখা হচ্ছে, এখন শিবির বা ছাত্রদল তারা বিজয়ী, ওই এনসিপি বিজয়ী, এখন তারা কিন্তু ছাত্রলীগকে গুপ্ত করে দিছে। এখন গুপ্ত শিবির এখন আবার লাইমলাইটে। এই জায়গা থেকে আমি যদি বিচার করি যে হামিম এই যে দীর্ঘদিনের কাজের ফলে শিক্ষার্থীদের কাছে একটা জায়গা করে নেয়া, এটি একটি পজিটিভ বিষয়। অন্যদিকে ফরহাদ এতদিন আড়ালে ছিল, এখন সামনে আসার পর হুট করে তাকে নিয়েও অনেক কথাবার্তা আছে। সেই জায়গাটা কাটিয়ে জিএস তাকে নির্বাচিত হতেই হবে, নাহলে তার ক্যারিয়ারের একটা অনেক বড় ধস নেমে যাবে। দুটো ইস্যু। আর তৃতীয় হচ্ছে, যদি আমি একেবারে খোলা চোখে বলি, আমরা যখন গণমাধ্যম কর্মীরা কাজ করতে গেলাম মাঠে, তখন যাদেরকে আমরা মোটা দাগে দেখেছি, তার মধ্যে মহিউদ্দিন রনি, উমামা, তন্নি, এরা কিন্তু একদম আমরা যাদের রাজপথে দেখেছি, যাদের নিউজ করেছি, যাদের বক্তব্য নিয়েছি, তারাই হচ্ছে এরা। আবার ওই যে একজন শহীদ, যেমন শিবিরের প্যারেলে একজন আছে, এক চোখে তার বুলেটের আঘাত। সব মিলে কিন্তু এই যে নামগুলো সামনে আসছে, এদের কিন্তু বিজয়ী যদি না হয় তাহলে বাংলাদেশ হেরে যাবে। মানে ডাকসু এমন একটা ইকুয়েশন, তন্নি যদি হেরে যায়, সিম্পল, তন্নি যদি হেরে যায় তাহলে বাংলাদেশ হেরে যাবে। আবার ওই যে এক চোখ যার বুলেট, একই পদে যদি তারা দুইজন প্রতিদ্বন্দ্বিতা করে, দুজনের যে কোনো একজন হেরে গেলেই কিন্তু একটা বড় পরাজয়। তখন একজন শহীদ, মানে এটা কিন্তু অনেক বড় ইকুয়েশনের জায়গা, যে যারা মানে গাজী, যারা হচ্ছে শহীদ হয় নাই, গাজী যারা যুদ্ধক্ষেত্রে কোনো রকমের প্রাণে বেঁচে আসছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সবার সিম্প্যাথির জায়গায় কাজ করবে। তো সে জায়গায় আসলে কাকে বাছাই করবে? উমামার এত অবদান, সেভ বিডি, মানে সেভ বিডি, এই যে একটা মাইল ফলক আমরা দেখেছি যে সুফিয়া কামাল হলের মাঝখানে ছাত্রলীগের ওই সময়ে সেভ বিডি লিখে মোমবাতি প্রজ্বলন করে এত বড় একটা চ্যালেঞ্জ নিয়ে যে উমামা আবার ওই রাজাকার যেদিন বলল স্বৈরাচার হাসিনা, সেদিন কিন্তু ওই উমামাই আমরা দেখেছি যে সবার আগে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে মিছিল করেছে রাতে 1টায়। হলের ওই প্রোটোকল, নিয়মকানুন ভেঙে, ওই নিয়মের যে শিকল, ওই শিকল ভেঙে কিন্তু তারা, অনিয়মের শিকল ভেঙে তারা নিয়ম প্রতিষ্ঠার আন্দোলন করছে। সুতরাং উমামা যদি ডাকসুতে ভিপি হতে না পারে, এটা অনেক বড় পরাজয়। তার মানে একটা একের পর এক কিন্তু আমরা দেখছি যে সংকট, এই সংকটের মধ্য থেকেও
কাউকে না কাউকে তো অবশ্যই বেছে নিতে হবে। তো সেই জায়গাতে আমরা চাই যে ডাকসু নির্বাচনটা হোক। ডাকসু নির্বাচন এ কারণেই দরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 52 থেকে শুরু করে 52, 62, 52, 54, 62, 66, 69 গণঅভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, এরপরে আমরা যত উত্থান পতন বাংলাদেশে আছে, প্রত্যেকটা উত্থান পতনে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সবচেয়ে বেশি। আমরা শুধুমাত্র 24-এ যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই বলে যে কেউ শহীদ হয়নি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই তো শহীদের খাতায় নাম লিখিয়ে আন্দোলনে নেমেছে। যারা আনসিন, লক্ষ কোটি মানুষ যারা আনসিন, তাদের কারো কোনো বিচার হইতো না। যদি এই গভর্নমেন্ট ফল না করতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছেলেগুলা তাদের কিন্তু ফাঁসি হয়ে যাইত। তার মানে তারা কিন্তু বেঁচে থেকেও মৃত, মানে তারা ধরে নিছে যে তাদের জীবন নাই। তাহলে এই ছেলেদের নিয়ে যারা আবার প্রশ্ন তোলে, তারা কিন্তু আসলেই বোকা। এই বাংলাদেশের নাগরিক হয়ে এত বড় একটা নিজের চোখে অভ্যুত্থান দেখার পর এই শিক্ষার্থীদের নিয়ে যারা প্রশ্ন তোলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবদান নাই, প্রাইভেট ইউনিভার্সিটির অবদান অনেক বেশি। অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বানেই রাজপথে জীবন দেওয়ার জন্য রাজপথে নেমেছে। তো তাদের কিন্তু কেউ ছিল, তারা কিন্তু লিস্টেড না। হ্যাঁ, তাদের জীবন অনেকেই মারা গেছে, ছাত্র জনতা আমরা দেখেছি। আমরা যখন মাঠে নেমেছি তখন ক্যামেরার সামনে দেখতাম অনেক অসংখ্য টোকাই, উদ্বাস্তু, যাদের এই শহরে কিচ্ছু নাই। আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না তাদের জন্য। তারা যে প্রতিরোধ, পুলিশের বুলেটের সামনে আমরা দেখেছি যে টোকাইরা নিজের জীবন, যে হকার সে গিয়ে বলতেছে যে এই ছাত্রদের আপনারা গুলি করতেছেন কেন। এই ঘটনাগুলো কিন্তু আমাদের চোখে ভাসে। আবার যখন কোনো একটা অ্যাম্বুলেন্সও যখন বেরোচ্ছে, অ্যাম্বুলেন্সটাকে আটকায়, ওই টোকাইরাই কিন্তু বলতেছে যে এই অ্যাম্বুলেন্সে কোনো লাশ নিয়ে যাচ্ছেন কিনা, কোনো শিক্ষার্থী ভাইয়ের। কারো অবদান কিন্তু কম না, মানে একদম টোকাই থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। এবং ইভেন ছাত্রলীগের যে ছেলেরা ওই দিন নিজেদেরকে প্রত্যেকটা ইউনিট থেকে নিজেদেরকে পদত্যাগ করে করে আন্দোলনের সাথে যোগ হলো, ওই ছাত্রলীগকেও তো আমাকে মনে রাখতে হবে। ওই ছাত্রলীগের ছেলেরা কিন্তু ওই অনেক বড় ভূমিকা রাখছে ছাত্রলীগকে ভীত করতে। এই ভয়ে যখন ইউনিট থেকে সব বের হয়ে পদত্যাগ, একাধারে গণহারে পদত্যাগ, তখন কিন্তু ছাত্রলীগের সাদ্দাম, ইরান যাই বলেন না কেন, তারা কিন্তু ভয়ে ক্যাম্পাস থেকে পালাইছে। সাদ্দামের রুম গিয়ে কিন্তু ওরাই গিয়ে ভেঙে তছনছ করে দিছে, কারণ ওরা জানে। তো এই যে ছাত্রলীগের একটা বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা কিন্তু প্রত্যেকটা হলে আমরা দেখেছি যে 100 জন কমিটিতে আছে, শুধু প্রেসিডেন্ট আছে, বাকি 99 জন পদত্যাগ করে ফেলছে। তো এটা কিন্তু একটা বড় বড় রেভলিউশন। সুতরাং প্রত্যেকেরই এখন আমরা চাই এমন একটি ডাকসু, যে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহ অবস্থানের আগের যে স্বর্ণযুগ ছিল ওই জায়গায় ফিরিয়ে দিবে। কলা ভবনে মিছিল করবে একদল, আমতলায়, কলা ভবনের সামনে বটতলায় একটা মিছিল হবে, ওখানে একটা সমাবেশ হবে, অপরাজয় বাংলায় হবে, আমতলায় হবে, জামতলায় হবে। ডাকসুতে বসবে, ক্যাফেটেরিয়াতে সবাই লাইনে লাইনে একসাথে বসে খাবে, মধুর ক্যান্টিনে পাশাপাশি টেবিলে সবাই বসবে। এই যে একটা প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা এই সৌন্দর্য, এটা ফিরে আসুক ডাকসুর মধ্য দিয়ে, সেটা আমাদের চাওয়া। এবং সবাই একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে যে কোনো মুহূর্তে বাংলাদেশের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এই ডাকসু কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।